আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সাথে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও বিশ্লেষণ। সরকার গঠনের জোর প্রস্তুতি চলছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের। এরই মধ্যে জানা গেছে তার প্রশাসনের মিডিয়া টিমের সব সদস্য থাকবেন মহিলা। এই অল ফিমেল কমিউনিকেশনস টিমের নেতৃত্ব দেবেন তার নির্বাচনী প্রচারণা দলের কমিউনিকেশন ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করা কেট বেডিংফিল্ড। দ্য গার্ডিয়ান জানিয়েছে কেট বেডিংফিল্ড হবেন হোয়াইট হাউসের নতুন কমিউনিকেশন ডিরেক্টর এবং দীর্ঘদিন ধরে ডেমোক্র্যাট দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করা জেন সোসাকি হবেন জো বাইডেনের প্রেস সেক্রেটারি। এছাড়া হোয়াইট হাউসের অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট বিভাগের ডিরেক্টর হিসেবেও একজন নারী কর্মকর্তার নাম ঘোষণা করা হবে শীঘ্রই। আর জো বাইডেনের ক্ষমতা গ্রহণ প্রস্তুতি টিমের গুরুত্বপূর্ণ এক সদস্য জানিয়েছে থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেসের প্রধান নির্বাহী নীরা ট্যান্ডনকে দায়িত্ব দেওয়া হতে পারে বাইডেনের নীতি নির্ধারণী প্রক্রিয়া তদারকির। এই তিন নারী কর্মকর্তাই ট্রাম্প প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক কাজে তাদের অভিজ্ঞতার কথা চিন্তা করে জো বাইডেন তাদের মনোনীত করেছেন। বাইডেন যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন সেই সময় তার কমিউনিকেশন ডিরেক্টর ছিলেন কেট বেডিংফিল্ড। সোসাকি এর আগে হোয়াইট হাউসের কমিউনিকেশন ডিরেক্টর ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর সাবেক স্বাস্থ্যমন্ত্রী ক্যাথলিন সেবেলিয়াসের সিনিয়র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন নীরা ট্যান্ডন। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের কথা রয়েছে জো বাইডেনের। সোমবার প্রথমবারের মতো প্রেসিডেন্সিয়াল ইন্টেলিজেন্স ব্রিফিংয়ে অংশ নেওয়ার কথা তার। এই ব্রিফিংয়ে দেশটির শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা বিভিন্ন স্পর্শকাতর গোয়েন্দা তথ্য পেশ করবেন জো বাইডেনের সামনে। এদিকে পোষা কুকুরের সঙ্গে খেলতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন জো বাইডেন। পিছলে পড়ে যাওয়ার কারণে তার পায়ের পাতার মাঝের অংশে ফ্র্যাকচার ধরা পড়েছে। বাইডেনের চিকিৎসকদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে আগামী কয়েক সপ্তাহ বাইডেনকে ওয়াকিং বুটের সাহায্য নিয়ে হাঁটতে হতে পারে। বাইডেনের পোষা কুকুরের নাম মেজর। রোববার তার অফিস থেকে ঘোষণা দেওয়া হয় যে মেজরের সঙ্গে খেলতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন বাইডেন, তাই তিনি একজন অর্থোপেডিক্সের শরণাপন্ন হতে যাচ্ছেন। এদিকে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাইডেনের সুস্থতা কামনা করেছেন। বিজ্ঞানী হত্যার প্রতিবাদে পারমাণবিক কর্মসূচিতে আন্তর্জাতিক পরিদর্শন বন্ধ করার দাবি জানিয়েছে ইরানের পার্লামেন্ট। এই সংক্রান্ত এক বিবৃতিতে স্বাক্ষর করেছেন দেশটির সব এমপি। গত শুক্রবার রাজধানীর তেহরানের কাছে সন্ত্রাসীরা হত্যা করে ইরানের পারমাণবিক কর্মসূচির মূল কারিগর হিসেবে পরিচিত বিজ্ঞানী মহসিন ফাকরিজাদেহকে। এক বিবৃতিতে ইরানি এমপিরা বলেছে শীর্ষ বিজ্ঞানী হত্যার ঘটনায় খুনি ইহুদি রাষ্ট্রের হাত স্পষ্ট দেখা যাচ্ছে। এর মাধ্যমে তারা ইসরায়েলের দিকেই আঙ্গুল তুলেছেন এই হত্যাকাণ্ডের দায়। বিবৃতিতে ইরান সরকারের কিছু কর্মকর্তার সমালোচনাও করা হয়েছে। এতে বলা হয়েছে সরকারের কিছু সদস্য যারা মনে করেন পশ্চিমাদের সাথে আলোচনা করলে এবং তাদের সাথে বৈরিতা ভুলে গেলে ইরান তাদের চোখে একটি স্বাভাবিক রাষ্ট্র হয়ে উঠবে, এমন চিন্তার কারণেই ইসরায়েল এই হত্যাকাণ্ডের সাহস পেয়েছে। এতে আরও বলা হয়েছে দুর্ভাগ্যবশত সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল কিংবা তাদের মিত্রদের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ জবাব দেওয়া হয়নি। এই হত্যাকাণ্ড প্রমাণ করছে যে সেগুলো কত বিপজ্জনক ও ভুল সিদ্ধান্ত ছিল। ইরানি পার্লামেন্টের এক উন্মুক্ত অধিবেশনে বিবৃতিটি পাঠ করা হয়, যাতে বলা হয় সরকারের এমন চিন্তাভাবনা শত্রুদের উৎসাহিত করেছে এবং দেশকে সংকটে ফেলেছে। এমপিরা সরকারের কাছে বিদেশিদের আগ্রাসনের দ্রুত ও শাস্তিমূলক প্রতিশোধ নেয়ার দাবি জানায়। তারা বলেন ইরানের পারমাণবিক শিল্প যাতে আবারও পুনরুজ্জীবিত হয় সেই লক্ষ্যে কঠোর হওয়া জরুরি এবং আন্তর্জাতিক পারমাণবিক শক্তি কমিশনের পরিদর্শন বন্ধ করাও জরুরি। এছাড়া নিজস্ব উদ্যোগে ইরানের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ রাখার যে প্রক্রিয়া চলছে তা থেকেও বেরিয়ে আসার দাবি জানান এমপিরা। 2015 সালে 6 বিশ্বশক্তির সাথে ইরানের যে পারমাণবিক চুক্তি হয়েছিল সেটি অনুযায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুবিধা নিতে ইরান তাদের কর্মসূচি নিয়ন্ত্রণে রাখছে এবং আইএইএ কর্মকর্তাদের নিয়মিত পরিদর্শনের সুযোগ দিচ্ছে। ইরান সবসময় বলে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে চলছে, যে কারণে 2015 সালে সম্পাদিত চুক্তির সব শর্তই তারা মেনে চলছে। মেয়াদের শেষ পর্যায়ে এসে আবারও মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা ও তার জামাতা জ্যারেড কুশনার। চলতি সপ্তাহের এই সফরে কুশনারের সাথে থাকবে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল, যারা সৌদি আরব ও কাতার সফর করবে। আল জাজিরা জানিয়েছে উপসাগরীয় দেশগুলোর মধ্যে পারস্পরিক বিরোধ মেটানোর লক্ষ্যে কুশনারের এই সফর। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন কুশনার এবারের সফরে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করবেন সৌদি শহর নিয়মে। এছাড়া দোহায় তিনি বৈঠক করবেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম এক্সিওসের এক রিপোর্টে বলা হয়েছে, বেশ কয়েকটি ইস্যুতে কাতার ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপন ও চুক্তি সম্পাদনের বিষয়ে এই সফরের প্রচেষ্টা চালাবেন জ্যারেড কুশনার। 2017 সালে জুন মাসে কাতারের ওপর অবরোধ আরোপ ও দেশটির সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব। তাদের সাথে যোগ দেয় সংযুক্ত আরব আমিরাত, মিশর ও বাহরাইন। মুসলিম ব্রাদারহুডের সাথে সম্পর্ক ছিন্ন ও আল জাজিরা চ্যানেল বন্ধসহ বেশ কিছু দাবি ছিল সৌদি আরবের। কাতারের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সহযোগিতার অভিযোগও আনে সৌদি আরব। যদিও কাতার এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে বলেছে, অবরোধ আরোপকারী দেশগুলো তাদের সার্বভৌমত্বের ওপর আঘাত হানছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও ব্রেইন চলতি মাসের শুরুতে বলেছিলেন, উপসাগরীয় দেশগুলোর সমস্যা সমাধান ট্রাম্প প্রশাসনের কাছে অগ্রাধিকার পাচ্ছে। তিনি আভাস দিয়েছিলেন, ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ত্যাগ করার আগে বিষয়টি মীমাংসা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া গত মাসে রিয়াদের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা আভাস দিয়েছিলেন, কাতারের সাথে 3 বছরের সংকট নিরসনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি বলেন, রিয়াদ এই সংকটের সমাধান করতে অঙ্গীকারবদ্ধ। সৌদি রাজপরিবারের সদস্য ওই কর্মকর্তার নাম প্রিন্স ফয়সাল বিন ফারহান। তিনি বলেন, আমরা আমাদের কাতারি ভাইদের সাথে আবারও মিলতে চাই। আশা করি তারাও এই বিষয়ে খুবই আগ্রহী হবে। স্পেনের উত্তরাঞ্চলীয় জারগোজা প্রদেশে প্রাচীন যুগের একটি মুসলিম কবরস্থান আবিষ্কৃত হয়েছে, যেটি আনুমানিক 8ম শতাব্দীর বলে ধারণা করা হচ্ছে। কবরস্থানটি উমাইয়া খিলাফা যুগের হতে পারে। ওই এলাকার তাস্তে নামের একটি গ্রামের কর্তৃপক্ষ জানিয়েছে, স্পেনে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে পুরনো মুসলিম কবরস্থান এটি। সর্বপ্রথম 2010 সালে ওই এলাকায় একটি বাড়ি নির্মাণের জন্য খনন কার্য শুরু করা হলে মাটির নিচে প্রাচীন যুগের কোনো স্মৃতিচিহ্ন রয়েছে এমন আভাস পাওয়া যায়। এ নিয়ে তুরস্কের আনাদুলু বার্তা সংস্থা একটি ভিডিও প্রকাশ করেছিল ওই সময়। এর ফলে স্পেনের ওই এলাকায় 8ম থেকে দ্বাদশ শতাব্দীতে মুসলিমদের বসবাসের প্রমাণ পাওয়া যায়। কবরগুলোতে লাশের যে অংশ পাওয়া গেছে সেগুলো পরীক্ষা করে জায়গাটিকে মুসলিম কবরস্থান হিসেবে শনাক্ত করা হয়েছে। প্রত্নতাত্ত্বিকরা জানিয়েছেন, 2012 থেকে 13 সালে প্রথম যখন জায়গাটিতে কবরস্থান শনাক্ত করা হয়, তখন সেখানে কবরের সংখ্যা পাওয়া যায় 40টির মতো। কিন্তু বর্তমানে খুঁজে পাওয়া কবরের সংখ্যা 400 ছাড়িয়ে গেছে। প্রত্নতাত্ত্বিকদের ধারণা, তাদের গবেষণা ও খনন কার্য চলতে থাকলে সেখানে 4500-এর বেশি কবর পাওয়া যেতে পারে। কর্তৃপক্ষ ওই স্থান থেকে কবরগুলো সরিয়ে নিতে চাইছে। জায়গাটিতে ভূগর্ভস্থ স্থাপনা নির্মাণের পরিকল্পনা রয়েছে তাদের। ফরাসি সীমান্ত থেকে তাস্তে গ্রামটির দূরত্ব 200 কিলোমিটারেরও কম। ওই এলাকায় অতীতে মুসলিমদের বসতির কোনো প্রমাণ ছিল না। তবে এই কবরস্থান খুঁজে পাওয়ার পর গবেষকরা নিশ্চিত হয়েছেন যে সেখানে একসময় বড় মুসলিম জনবসতি ছিল। এছাড়া ওই এলাকায় মাটির নিচে এমন একটি স্থাপনার ধ্বংসাবশেষ পাওয়া গেছে, যেটিকে এতদিন গির্জার অংশ মনে করা হলেও এখন প্রাচীন কোনো মিনারের অংশ বলেই মনে করছেন গবেষকরা। এল পাতিয়াস কালচারাল অ্যাসোসিয়েশন নামের প্রত্নতাত্ত্বিকদের যে দলটি সেখানে গবেষণা চালাচ্ছে, তাদের প্রধান জাভিয়ের নোনিজ বলেন, প্রথম দেহাবশেষটি যখন আমরা পাই তখনই ধারণা করি এটি মুসলিমদের লাশের অংশ, কারণ সেটি ছিল মক্কার দিকে মুখ করা এবং অন্যান্য ইসলামিক রীতিরও কিছু নিদর্শন ছিল তাতে। বিক্ষোভকারীরা রাজধানী নয়াদিল্লি অবরুদ্ধ করে দেওয়ার হুমকি দিতেই সিল করে দেওয়া হলো সীমানা। সেই সঙ্গে বাড়ানো হয়েছে নিরাপত্তাও। ভারতের কৃষক সংগঠনগুলি কেন্দ্রীয় আলোচনার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর রোববার গভীর রাতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। কৃষকদের বিক্ষোভ সত্ত্বেও ভারত সরকার তার কৃষি আইনের পক্ষেই কথা বলছেন, আর কৃষকরাও অনড় এই আইনের প্রতিবাদে, যে কারণে কিছুতেই দমছে না বিক্ষোভ। সোমবারও বিক্ষোভ হয়েছে। কৃষকদের নয়াদিল্লিতে ঢোকার পথ বন্ধ করে দেয়া হলেও সীমান্ত এলাকায় কৃষকদের মিছিলের ভিড় যত লম্বা হচ্ছে ততই চড়ছে উত্তেজনার পারদ, যে কারণে রোববার গভীর রাতে নয়াদিল্লিতে দলের সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার বাসভবনে বৈঠকে বসেন অমিত শাহ। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখান থেকেই কৃষকদের দিল্লি চলো অভিযানের বিষয়ে কঠোর হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে চীন ব্রহ্মপুত্র নদে বিশাল জলবিদ্যুৎ উৎপাদন প্রকল্প শুরু করতে চলেছে। এই জন্য ব্রহ্মপুত্রে বাঁধ দিয়েছে তারা। বেইজিংয়ের 14তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অংশ হিসেবে এই প্রকল্প বাস্তবায়ন করা হতে পারে বলে মনে করা হচ্ছে। আর এতে চিন্তা বাড়ছে ভারতের, কারণ ব্রহ্মপুত্রের সমতল যাত্রাপথে বেশিরভাগটাই ভারতের মধ্যে দিয়ে বয়ে চলেছে। ফলে নদীর উচ্চমুখে বাঁধ দেয়া হলে তার প্রভাব পড়বে ভারতীয় অংশে। চীনের শক্তি উৎপাদন কর্পোরেশনের চেয়ারম্যান চীনা সংবাদ সংস্থাকে জানিয়েছে, নদের নিম্ন গতিপথের শুরুতেই একটি বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের পরিকল্পনা রয়েছে। চীনের বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে এটি একটি মাইলফলক হয়ে থাকবে বলে দাবি তার। এর আগে ভারত বারবার চীনকে অনুরোধ করেছে এমন কিছু না করতে,
যাতে নদীটির গতিপথ ব্যাহত হয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।